সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে আমি মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় ফিনান্স ও ব্যাংকিং। নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আজকে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? হ্যাঁ, নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। শুরুতেই যে সমস্ত শিক্ষার্থী অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছ সেই সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী সকলকে জানাই মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষের পক্ষ থেকে আমি পরিমল কুমার দাস সকলকে জানাই স্বাগতম। শিক্ষার্থী, তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসের জন্য তাহলে প্রস্তুত হও। পরিচিতি। আজকে ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় ফিনান্স ও ব্যাংকিং। এটি নবম অধ্যায়ের প্রথম ক্লাস। আমি পরিমল দাস, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারবে। তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি। ক্লাসের শুরুতে তোমরা অ্যাসেম্বলি করতে তারই কিছু খণ্ডচিত্র আমি এখানে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ যে কিভাবে তোমরা ডায়েরি অ্যাসেম্বলি চালাতে। এখন আজকের পাঠের বিষয় অনুধাবন করার জন্য নিচের ছবিটি ভালো করে দেখো। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে অনেকগুলো ল্যাপটপ নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তাহলে আজকে পাঠের বিষয় কি হতে পারে তোমরা অনুধাবন করো। পাঠের বিষয় কি হবে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে পাঠের বিষয় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। অর্থাৎ ব্যাংকিং ব্যবসা কি এবং তার উদ্দেশ্য বা কি, এবং ব্যাংক ব্যবসা কোন ধরনের ব্যবসা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাহলে শুরুতেই দেখি যে আজকের এই বিষয়ের কোন কোন শিখন ফলগুলো তোমরা অর্জন করতে পারবে। আজকে পাঠের শিখন ফল: ব্যাংকের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ ব্যাংকের উদ্দেশ্য কি, ব্যাংক কি, সেটি পূর্বের ক্লাসে তোমরা জেনেছো। এখন আজকে জানবে যে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি, অর্থাৎ কাদের জন্য কি প্রকার উদ্দেশ্য তারা সম্পন্ন করে থাকে সেটি জানতে পারবে। এরপরে দেখবে ব্যাংকের গঠন প্রণালী, অর্থাৎ একটি ব্যাংক কিভাবে গঠন হয়, কার অনুমতি সাপেক্ষে গঠিত হয় ইত্যাদি বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে জানতে পারবে ব্যাংক ব্যবসায়ের মূল নীতিগুলো। ব্যাংক ব্যবসায়ের মূল নীতিগুলো কি কি তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা শুরুতে কি দেখব? ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকে তোমরা আগেই জেনেছো, তাহলে আজকে জানবো আমরা যে ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি এবং সেটি মূলত কাদের
কে টার্গেট করে সে উদ্দেশ্য সফল করা হয়। ব্যাংকের উদ্দেশ্যাবলী, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি কোথাকার ছবি। হ্যাঁ, এটি একটি ব্যাংকের অভ্যন্তরীণ ছবি, যেখানে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করছে। তাহলে তাদের এই কাজের উদ্দেশ্যটা কি, সেটি আমরা ব্যাংকের উদ্দেশ্য বলে। তোমরা জানো, যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যাংক ব্যবসার আকার, প্রকৃতি, উদ্দেশ্য ও গঠনে কিন্তু আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যুগের সাথে সাথে সনাতন, আধুনিক ও বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এই ব্যবসা আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক বাজারে নতুন নতুন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী এবং ক্রেতার প্রয়োজন অনুসারে প্রস্তুত করা হয়েছে। তাই ব্যাংকের উদ্দেশ্যে বা ব্যাংকের উদ্দেশ্যাবলীর প্রথমে আমরা যে বিষয়গুলো জানব, তা দেখো, ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বিভিন্ন রূপ হয়ে থাকে। ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গোত্র, ব্যাংকের সাথে বিভিন্ন পক্ষ জড়িত আছে না? ব্যাংকের মালিক আছে, ব্যাংকে কর্মচারী কর্মকর্তা আছে, ব্যাংকে যারা আমানত বা হিসাব খোলে বা ব্যাংকের সাথে যারা লেনদেন করে তারা আছে। এরূপ বিভিন্ন প্রেক্ষাপটে উদ্দেশ্য কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তা আমরা এখানে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট 3টি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যগুলোকে আলোচনা করব। তাহলে পক্ষগুলো কি কি? ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে, সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে এবং ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে। এখানে 3টি পক্ষ আছে, দেখতে পাচ্ছ। ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা পরিষদে যারা থাকে তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাংক কি কি উদ্দেশ্য সম্পন্ন করে, তারপরে সরকার এবং রাষ্ট্রের পক্ষে কি কি উদ্দেশ্য সম্পন্ন করে, এবং পরিশেষে জানা যাবে ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে কি কি উদ্দেশ্য সম্পন্ন করে। এই বিষয়গুলো তোমরা আজকে পাঠ শেষে জানতে পারবে। প্রথমে দেখব ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এখানে দেখো, তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন। প্রথম যে পয়েন্টটা নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা উপার্জন করা। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ার হোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যথাযথভাবে পালন করতে ব্যাংকের শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে। তোমরা সুযোগ ব্যয়ের ধারণাটি পূর্বের ফিনান্স অধ্যায়ে জেনেছ, অতএব ওই বিষয় নিয়ে আর আলোচনা করব না। অন্তত সেই হারে মুনাফা অর্জন না করতে পারলে এই উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হবে। মনে করো তুমি কোনো খাতে তুমি অর্থ বিনিয়োগ করেছো, তাহলে সেই বিনিয়োগকৃত খাত থেকে যে পরিমাণ অর্থ উপার্জনের আশা করেছো সেই পরিমাণ অর্থ যদি উপার্জিত না হয় তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে না। এরপরে কি বলছে? সুনাম অর্জন।
যথাযথ ব্যাংকিং করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তাতে করে মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পায়। তোমরা জানো সুনাম একটা প্রতিষ্ঠানের কিন্তু সম্পদ। যে প্রতিষ্ঠানের সুনাম যত বেশি সেই প্রতিষ্ঠানে ক্রেতা সমাগম তত বেশি হয়। তাহলে সুনাম অর্জন করা এটি ব্যাংকের কিন্তু একটি উদ্দেশ্যের ভিতর আসে। এরপর আছে উন্নয়নে অংশগ্রহণ। ব্যাংক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে দেশে উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধিতে সচেষ্ট হয়। এতে মালিক পক্ষের বিনিয়োগ সার্থক হয়। গ্রাহককে বিভিন্ন রকম সেবা দান করা ব্যাংকের একটি উদ্দেশ্য। তারপরে কি আছে, তারপরে দেখো সামাজিক অবদান। বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়ন এবং সমাজ গঠনমূলক কাজে ব্যয় করা ব্যাংকের কিন্তু একটি উদ্দেশ্য। এক সময় ছিল যে কোনো ব্যাংকিং ব্যবসা বলো বা যে কোনো ব্যবসা বলো, তাদের মুখ্য উদ্দেশ্য ছিল মুনাফা উপার্জন করে নিজে বড়লোক হওয়া। কিন্তু এখন মুনাফা উপার্জনের পাশাপাশি কিন্তু আরো কিছু উদ্দেশ্য সম্পন্ন করে থাকে। যেমন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়গুলো আছে সেক্ষেত্রে আর্থিক সহায়তা অর্থাৎ মুনাফার কিছু অংশ সেক্ষেত্রে ব্যয় করে সামাজিক উন্নয়ন করে থাকে। তাহলে শুধু ব্যাংক কিন্তু মুনাফা উপার্জনের কাজে নিয়োজিত থাকে না। এরপরে তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে যে উদ্দেশ্যগুলো আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে পয়েন্টগুলো বুঝতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এরপরে কি দেখব? হ্যাঁ, এরপরে দেখব সরকার ও রাষ্ট্র পক্ষের প্রেক্ষাপটে ব্যাংক কি কি কাজ করে থাকে। দেখো সরকার এবং রাষ্ট্রের প্রেক্ষাপটে নিম্নোক্ত উদ্দেশ্যগুলো সম্পন্ন করে থাকে। কি কি উদ্দেশ্য সম্পন্ন করে? নোট ও মুদ্রা প্রচলন। নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একমাত্র বাংলাদেশ ব্যাংক টাকা প্রচলন করে থাকে। ব্যাংক চেক কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজকে আরো সহজ করে দেয়। নোট ও মুদ্রা কে প্রচলন করে? ব্যাংক করে। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এর উপর কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন ব্যাংকের মাধ্যমে নোট বা মুদ্রা প্রচলন করা হয়। এরপর হচ্ছে মূলধন গঠন। মূলধন গঠনে কি বলা হচ্ছে? সমাজের বিভিন্ন পেশার মানুষের সঞ্চয়কে ব্যাংকে আমানতের মাধ্যমে সংগ্রহ করে তা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য ঋণ দিয়ে থাকে। দেশে মূলধন গঠনে সাহায্য করা এবং সঞ্চয় উদ্বুদ্ধ করা ব্যাংকের কিন্তু একটি প্রধান উদ্দেশ্য। দেখো তোমাদের ইতিমধ্যে তোমরা দেখেছো যে স্কুলেও কিন্তু ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। কি? স্কুল ব্যাংকিং সিস্টেম। তাহলে তোমরা কতই বা টাকা জমা দাও, তারপরেও দেখো এক একজন যদি বছরে 500 টাকা করেও জমা দেয় তাহলে 1000 স্টুডেন্টে বছরে কত টাকা জমা দেবে হিসাব করতে পারছো? অনেক টাকা কিন্তু হিসাব জমা হবে। তাহলে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে একত্রিত করে
দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্যে মূলধন সরবরাহ করে থাকে ব্যাংক। এতে কি হয়? দেশের বিনিয়োগ বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক চাকা আরো গতিশীল হয়। এরপর আছে বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক যে কোনো কারবারে ঋণ দেবার আগে ওই কারবারের খাতের গুরুত্ব বিবেচনা করে। কেন করে? মনে করো আমি তোমাকে ঋণ দেব। তুমি যে ঋণটা নিচ্ছ সেই ঋণের টাকাটা তুমি পরিশোধ করতে পারবে কিনা সেটি আমি বিবেচনা করব না? হ্যাঁ, ঋণ দেওয়ার আগে অবশ্যই আমাকে বিবেচনা করতে হবে এই বিষয়টা। সরকার নিয়মিতভাবে তার অগ্রাধিকারের খাতগুলো দেশ ও জাতির সামনে তুলে ধরে। সরকার কিছু খাত আছে যেগুলো অগ্রাধিকার পেয়ে থাকে, যেমন শিল্প খাত তার ভিতরে একটি অন্যতম। তাহলে সেই সমস্ত খাতগুলো অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়ালে উপস্থাপন করা হয়, আর ব্যাংকগুলো ওই সব প্রতিষ্ঠানে কিন্তু ঋণ প্রদান করে থাকে, যাতে করে ব্যাংক সেই অগ্রাধিকার খাতে অর্থায়ন করার ফলে কি হয়? শিল্প খাতগুলো কিন্তু উন্নতির দিকে এগিয়ে যায়। আর তোমরা জানো যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ অর্থনৈতিক দিক দিয়ে তত উন্নত। তাহলে বুঝতে পারছো যে শিল্প খাতকে যদি উন্নত করা যায় তাহলে দেশও উন্নত হবে। এরপরে বলা হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। সরকার তথা কেন্দ্র ব্যাংক দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখার জন্য সর্বদা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে থাকে। এই কাজটি কিন্তু কেন্দ্র ব্যাংক এককভাবে করতে পারে না। কি করে? হ্যাঁ, কেন্দ্র ব্যাংক বিচ্ছিন্নভাবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় এই কাজটি করে থাকে। তারপরে আছে কর্মসংস্থান। দেশে বেকারত্ব দূরীকরণের জন্য সরকারকে সাহায্য করা ব্যাংক ব্যবস্থার একটি কাজ। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থান হয় সে সমস্ত প্রতিষ্ঠানে যদি অর্থায়ন করা যায় তাহলে কি হবে? অনেক লোকের বেকারত্ব দূর হবে। যেমন মূলধন নির্ভর প্রযুক্তির বদলে শ্রম নির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করে সরকারকে সাহায্য করতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে দেশে গার্মেন্টস শিল্পে যদি অর্থায়ন করা যায় তাহলে গার্মেন্টস শিল্পে দেখো লক্ষ লক্ষ লোক কর্মরত আছে। তাহলে একজন লোকের কর্মসংস্থান হওয়া মানে একটা পরিবারকে প্রতিষ্ঠিত করা। তাহলে এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করে ব্যাংক সরকারকে কিন্তু পরোক্ষভাবে সহযোগিতা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই পয়েন্টগুলো সম্পর্কে অর্থাৎ সরকার ও রাষ্ট্রের প্রেক্ষাপটে উদ্দেশ্যগুলি বুঝতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেহেতু প্রশ্ন নাই তাহলে ধরে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে এখন দেখো ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কি কি। প্রথমে দেখো আমানত গ্রহণ। ব্যাংক কি করে? আগেই বলেছি যে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থগুলোকে ব্যাংকে জমা রাখার জন্য জনগণকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে থাকে।
এতে কি হয়? গ্রাহকদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে ব্যাংকগুলো বিভিন্ন ধরনের আমানতের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে থাকে। আমানতগুলো কি কি? চলতি আমানত, সঞ্চয় আমানত বা হিসাব, স্থায়ী হিসাব, এরকম বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ ব্যাংক জমা রাখে। নিরাপত্তা, জনগণের অর্থের নিরাপত্তা প্রদান করে থাকে। এখন দেখবা যে চুরি ডাকাতি হলে কিন্তু শোনা যায় না যে অমুকের বাড়ি থেকে এত কোটি টাকা বা এত লক্ষ টাকা চুরি হয়েছে, নগদ টাকা চুরি হয়েছে, এরূপ এরূপ কিন্তু এখন আর শোনা যায় না যে নগদ অর্থ চুরি হয়েছে। তাহলে মানুষ অর্থ কি করে? নিরাপত্তার তাগিদে ব্যাংকে জমা রাখে আর ব্যাংক সেই অর্থে নিরাপত্তা প্রদান করে থাকে। এরপরে বলা হচ্ছে উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে সে ব্যাপারে নিশ্চিত হলে অর্থায়নে জড়িত হয়। প্রকল্পটির লাভজনকতা ঋণের আবেদনকারীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য তেমন গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে ব্যাংক যাদেরকে ঋণ দিচ্ছে তারা যদি প্রতিষ্ঠিত না হয় বা তারা যদি মুনাফা উপার্জন করতে ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু ব্যাংকের দায় পরিশোধে ব্যর্থ হবে। এই কারণে এখানে ব্যাংকেরও উদ্দেশ্য আছে যাতে যাদেরকে ঋণ দেওয়া হচ্ছে তারা ঋণের সদ্ব্যবহার যাতে করতে পারে এবং সেখান থেকে সর্বাধিক সুবিধা তারা পেতে পারে, এই উদ্দেশ্যে কিন্তু তাদেরকে ঋণ প্রদান করে এবং তাদের বিভিন্ন পরামর্শ বা উপদেশ প্রদান করে থাকে। এরপর বলা হচ্ছে প্রতিনিধি ও ওছি। সেসব মূল্য গ্রহণের বিনিময়ে সেবার মূল্য গ্রহণের বিনিময়ে মক্কেলের পক্ষে প্রতিনিধি বা ওসি হিসাবে কাজ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক গ্রাহকের পক্ষে ব্যবসায়িক চুক্তিতে অংশগ্রহণ করে, যেমন বিনিময় বিলে সই করা, বাসা ভাড়া সংগ্রহ করা ইত্যাদি কাজে কিন্তু ব্যাংক সহায়তা করে থাকে। এই জন্য বলা হচ্ছে প্রতিনিধি ও ওসি হিসাবে ব্যাংক জনগণের বিভিন্ন সেবা প্রদান করে থাকে। অর্থ স্থানান্তর, তোমরা জানো এক সময় কোনো গ্রাম বা প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে বা বিভিন্ন স্থানে টাকা পাঠাতে কিন্তু অনেক সময় লেগে যেত, কিন্তু ব্যাংকিং সিস্টেমের কারণে ব্যাংক বিভিন্ন ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম চালু করেছে বিধায় অর্থ মিনিটের ভিতর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ ব্যাংক কিন্তু করে থাকে, যে কারণে মানুষের এখন এক স্থান থেকে অন্য স্থানে টাকা নিতে কোনো ঝুঁকি গ্রহণ করতে হয় না। এরপরে বলা হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়নে ও সহজীকরণ। মান উন্নয়ন ও সহজীকরণ, জীবনযাত্রা মান উন্নয়ন। গ্রাহকের জীবনযাত্রা মান উন্নয়ন কল্পে ব্যাংক বিভিন্ন ধরনের নতুন নতুন সেবা বা পণ্য সৃষ্টি করে। যেমন মনে করো ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রাহক নগদ অর্থ ছাড়াই কিন্তু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহার করতে পারে। অপরদিকে বলা হয় এটিএম কার্ড। তোমরা জানো এটিএম কার্ডের মাধ্যমে শুধু ব্যাংক চলাকালীনই লেনদেন করা সম্ভব তা কিন্তু নয়। এটিএম কার্ডের মাধ্যমে কি করা যায় যে 24 ঘন্টা ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা যায়, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তুলে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান তোমরা
করতে পারবে। এছাড়া বলা যায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং সেবা আরো সহজতর হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে কি কি উদ্দেশ্য সম্পন্ন করে দেখলে। এখন এগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। এখন দেখো ব্যাংকের গঠন, ব্যাংক কিভাবে গঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানি মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। আমাদের দেশে যে কোনো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া প্রতিষ্ঠা সম্ভব নয়। তুমি যে ব্যাংকে প্রতিষ্ঠা করতে চাও না কেন, এক্ষেত্রে একটি বাধ্যবাধকতা আছে যে সেটিকে করার জন্য তোমাকে অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে। তাহলে এভাবে কিন্তু সাধারণত ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন একটি একক কাজ নিয়ে এসেছি তোমাদের জন্য। কাজটি তোমরা লিখে নাও যে ব্যাংক গ্রাহকদের কি কি সুবিধা দিয়ে থাকে। ব্যাংক গ্রাহকদেরকে কি কি সুবিধা দিয়ে থাকে লেখো তো। এতক্ষণ ধরে ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হলো, তার পরিপ্রেক্ষিতে দেখি কে কয়টা সুবিধা লিখতে পারে, অর্থাৎ ব্যাংক জনগণকে কি কি সুবিধা প্রদান করে থাকে। প্রিয় শিক্ষার্থী নিশ্চয় হয়ে গেছে। দেখি তাহলে তোমরা কে কয়জন কয়টি করে পয়েন্ট লিখতে পেরেছ। দেখো আমিও কিছু হিসাব এখানে নিয়ে এসেছি। আমানত গ্রহণ, নিরাপত্তা দান, উপদেশ ও পরামর্শ প্রদান, প্রতিনিধি ও অসি হিসাবে কাজ করে, অর্থ স্থানান্তরে সহায়তা প্রদান করে, জীবনযাত্রা মান উন্নয়ন করে ও জীবনযাত্রা সহজীকরণ করে, ঋণ প্রদান করে ইত্যাদি। এরূপ অনেক কার্যাবলী ব্যাংক কিন্তু জনগণের জন্য এইসব সুবিধাগুলো দিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো তোমাদের সাথে আমার লেখার কোনো মিল আছে কিনা। আর এ সম্পর্কে যদি আর কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ধরে নেব তোমরা বিষয়টা পেরেছ। এখন দেখব ব্যাংক ব্যবসায়ের মূলনীতি। প্রত্যেকটা ব্যবসায়ের কিছু নীতিমালা থাকে, ঠিক তেমনিভাবে ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা। তাই ঝুঁকি মোকাবেলার শক্তিশালী, নির্ভরযোগ্য ও দক্ষ ব্যবস্থাপনা না থাকলে কিন্তু ঝুঁকি এড়িয়ে চলা কঠিন হবে। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি কিন্তু মেনে চলতে হয়, যে নীতিগুলো নিম্নে বর্ণনা করা হলো। এখানে দেখো 16টা নীতি আনা হয়েছে। নিরাপত্তার নীতি। ব্যাংক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো নিরাপত্তার নীতি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংককে ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু জামানত গ্রহণ করা উচিত। এরপর মুনাফা নীতি।
সুষ্ঠু মুনাফা অর্জন করা ব্যাংকের আরেকটি অপরিহার্য নীতি। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্য ব্যাংকের মুনাফার প্রধান অংশ। তোমরা জানো যে ব্যাংক জনগণকে যতটা সুদ দেয় তার চেয়ে অধিক হারে সুদ কিন্তু ঋণ প্রদান গ্রহীতার কাছ থেকে আদায় করে। তাহলে অতিরিক্ত যে অর্থটা আদায় করলো সেটি কিন্তু ব্যাংকের মুনাফা। এরপরে বলা হচ্ছে তারল্য নীতি। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখন তাদের নগদ টাকা দিতে হবে। আবার এটা বিবেচনায় রেখে যদি আমানতে সব টাকা ব্যাংক তরল অবস্থায় রেখে দেয় তবে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না বা বিনিয়োগের পরিমাণ কিন্তু বহুলাংশে কমে যাবে। আর বিনিয়োগের পরিমাণ যদি কমে যায় তাহলে মুনাফার পরিমাণ কমে যাবে। এই জন্য এক্ষেত্রে চিন্তা করতে হবে যে কতটুকু অর্থ ব্যাংকে রাখলে প্রতিনিয়ত আমানতকারীদের চাহিদা পূরণ করা সম্ভব, সে পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখতে হবে, অবশিষ্ট টাকা বিনিয়োগ করতে হবে বা বিভিন্ন ক্ষেত্রে ঋণ প্রদান করতে হবে। এরপর বলা হচ্ছে প্রাচুর্য ও সচ্ছলতার নীতি। ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিক সচ্ছলতা প্রয়োজন। কারণ মক্কেলদের অর্থ যে কোনো সময় তারা ফেরত চাইতে পারে, অর্থাৎ তাদের অর্থ যাতে চাইবা মাত্র সময়ে ফেরত দেওয়া সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দক্ষতার নীতি। ব্যাংক ব্যবস্থাপনার বোর্ড কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ব্যাংকের সাফল্য অনেকাংশ নির্ভর করে। তোমরা জানো যার যত দক্ষতা তার প্রতিষ্ঠানের সুনাম কিন্তু তত বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়। তাহলে বুঝতে পারছো দক্ষতা ব্যবসায়ের জন্য কেন দরকার। সেবা নীতি। ব্যাংকে গ্রাহকদের বহুবিধ সেবা প্রদান করা ব্যাংকের একটি অন্যতম দায়িত্ব। গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতি করা সম্ভব হয়। প্রচারের নীতি। উপযুক্ত বোধগম্য ও আকর্ষণীয় প্রচারের মাধ্যমে ব্যাংকের প্রসার সম্ভব। ব্যবসায়ে একটা প্রবাদ আছে যে প্রচারে প্রসার ঘটে, অর্থাৎ ব্যবসা সম্পর্কে যত প্রচার করা যাবে ততই কিন্তু ব্যবসায় প্রসার ঘটবে। ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এর অন্যথায় নয়। গোপনীয়তার নীতি। ব্যাংকের মক্কেলের আস্থা অর্জনের একটি উপায় তাদের হিসাবের গোপনীয়তা রক্ষা করা, অর্থাৎ তাদের হিসাবে কত টাকা আছে এ সমস্ত একমাত্র সরকারের নির্দেশ ছাড়া বা কোর্টের নির্দেশ ছাড়া ব্যাংক কিন্তু কাউকে জানাতে চায় না। সুনামের নীতি। উন্নত ব্যবস্থাপনা, দক্ষ পরিচালনা, গোপনীয়তা রক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে বাজারে সুনাম সৃষ্টি করা ব্যাংকের একটি অন্যতম মূলনীতি। এরপরে আছে বিনিয়োগ নীতি। বিনিয়োগের শর্ত সময়ে যে নীতি অনুসরণ করা হয়। শর্তগুলো কি কি? বিনিয়োগের আকার, বিনিয়োগের মেয়াদ, সুদের হার ইত্যাদি, এগুলো কিন্তু বিভিন্ন শর্ত। এইসব নীতি অনুসরণ করা হয় তার বিনিয়োগের নীতি। সুষ্ঠু বিনিয়োগ নীতির উপর ব্যাংকের সফলতা অনেকাংশ নির্ভর করে। এজন্য নীতি নির্ধারণের পূর্বে দেখতে হবে কোনটি প্রতিষ্ঠান এবং জনগণের জন্য মঙ্গলময়, সেরূপ নীতি অনুসরণ করা উচিত বলে মনে করা হয়। উন্নয়নের নীতি। মুনাফা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য সহযোগিতা করাও হলো ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ নীতি। উদ্দেশ্যের নীতি। ঋণ প্রদানের পূর্বে ব্যাংক প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে
এ ব্যাপারে অনুৎপাদনশীল এবং অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করা ব্যাংকের একটি উল্লেখযোগ্য নীতি। মিতব্যয়িতা নীতি, স্বল্প ব্যয়ে অধিক মুনাফা ব্যাংকের কিন্তু অন্যতম একটি নীতি। ব্যয় সংকোচন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অর্থাৎ দেখতে হবে যদি অনাকাঙ্ক্ষিত ব্যয় হয় তাহলে সেটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। সততা ও বিশ্বস্ততার নীতি, দক্ষ ব্যাংক ব্যবসায় পূর্বশর্ত হলো ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক বিভিন্ন প্রকার সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলে গ্রাহক তাদের অর্থ মূল্যবান সম্পদ কিন্তু ব্যাংকের কাছে জমা রেখে থাকে। কারণ তোমার প্রতি যদি আমার আস্থা না থাকে তাহলে আমার সম্পদ তোমার কাছে আমি জমা রাখবো না। সাবধানতা নীতি, অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের সাবধানতা নীতি মেনে চলা কিন্তু একান্ত বাঞ্ছনীয়। কারণ একটু অসাবধানতার কারণে ব্যাংকে অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষায়নের নীতি, বৈদেশিক বাণিজ্য, ঋণদান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে থাকে, ফলে কার্যের দক্ষতা বৃদ্ধি পায়। এই নীতিগুলো যদি অনুসরণ করা যায় তাহলে ব্যাংকের সুনাম কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। তো শিক্ষার্থী, এখন দেখো ব্যাংকের নীতিগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো নীতি বুঝতে যদি সমস্যা থাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেহেতু প্রশ্ন নাই তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের। পরিশেষে তোমাদের একটি বাড়ির কাজ নিয়ে এসেছি, দেখো কাজটি লিখে নাও। মানুষের জীবনযাত্রায় মানোন্নয়নে ব্যাংকের গুরুত্ব মূল্যায়ন করো। তাহলে প্রশ্নটা লিখে নাও এবং এই প্রশ্নের উত্তরটা আগামী দিন তোমরা উপস্থাপন করবে। দেখি কে কি লিখতে পেরেছো। নিশ্চয় প্রশ্নটা উঠানো হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাই অনলাইন ক্লাস দেখার জন্য বা উপভোগ করার জন্য সকল প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এভাবে ঘরে বসে অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকবে এবং এখান থেকে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা ক্লাসের বাইরে প্রশ্ন করতে পারো এবং কোন ক্লাসগুলো বেশি উপভোগ করতে চাও তার উপর প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী দিন এরূপ একটি নতুন ক্লাস নিয়ে। ধন্যবাদ সকলকে।